আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11 এর বোর্ডসের ক্লাস করছি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের আগের দিন আমরা বেসিক কিছু ক্লাস শুরু করেছিলাম, মানে বেসিক কিছু বলেছিলাম আমি ক্লাসে। আজকে যেখান থেকে শুরু করছি তার নাম হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। তো তার আগের দিন যেখানে শেষ হয়েছিল তার মধ্যে যেটা লাস্ট টপিক ছিল সেটা একবার একটু মনে করিয়ে দিতে চাইছি। তার নাম ছিল স্টেট ফাংশন বা স্টেট ভেরিয়েবল। স্টেট ফাংশন বা স্টেট ভেরিয়েবল, এটা আগের দিন হয়েছিল, ঠিক আছে? এটা আজকে নয়, আগের দিন এটা লাস্ট হয়েছিল। সেখান থেকে বলে নিয়ে তারপর আজকের ক্লাসে ঢুকবো। স্টেট ফাংশন স্টেট ভেরিয়েবল কি ছিল? যদি কোনো বডির যে থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো, সেগুলো যদি পাথের ওপর ডিপেন্ড না করে, শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের ওপর ডিপেন্ড করে, তাকে বলা হয় স্টেট ভেরিয়েবল বা স্টেট ফাংশন। মানে কি? মানে ধরো একটা পাথ এরকম, তো ধরো এই বরাবর পি আর এই বরাবর ভি। তাহলে আমাকে বলো এই পয়েন্টে পিআই, এই পয়েন্টে পিএফ, এই পাথে পিআর প্রেসারের ডিফারেন্স যা হবে, এই পাথেও প্রেসারের ডিফারেন্স এই তাই হবে। তাহলে আমি কি বলতে পারি প্রেসার পাথের উপর ডিপেন্ড করে না, তাহলে প্রেসার হচ্ছে স্টেট ফাংশন। বলো বুঝলে কিনা? ক্লিয়ার? ধরো এই পয়েন্টে ভলিউম ভিআই, এই পয়েন্টে ভলিউম ভিএফ, তাহলে এই পাথে যাও অথবা এই পাথে যাও, চেঞ্জ ইন ভলিউম কত হবে? ভিএফ মাইনাস ভিআই হবে। তাহলে আমি আবার বলতে পারি ভলিউমও পাথের উপর ডিপেন্ড করে না, তাহলে ভলিউমও স্টেট ফাংশন। সিমিলারলি টেম্পারেচারও স্টেট ফাংশন। এবার যেটার কথা বলছি সেটা তোমরা অত চেনো না, আজকের ক্লাসে তোমরা এটাকে চিনবে। এটা একদমই নতুন জিনিস, এর নাম ইন্টারনাল এনার্জি, তাকে ইউ দিয়ে ডিনোট করে। এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ইন্টারনাল এনার্জিও স্টেট ফাংশন, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারা স্টেট ফাংশন নয় তাহলে দেখে নাও। স্টেট ফাংশন নয় হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করবে, সো ওয়ার্ক ডান ইজ নট আ স্টেট ফাংশন। সিমিলারলি হিট, হিট এনার্জিও পাথের উপর ডিপেন্ড করে, হিট এনার্জিও ইজ নট আ স্টেট ফাংশন। তো এই দুটো হচ্ছে পাথের উপর ডিপেন্ড করে, এইগুলো পাথের উপর ডিপেন্ড করে না, তাই এগুলো স্টেট ফাংশন। ক্লিয়ার সবার এত অবধি? আচ্ছা, এবার একটু এক্সট্রা বলে রাখি, আজকে এটা আমরা প্রুফ করে দেখাবো। এখানে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা অ্যাকচুয়ালি কি জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো নাকি? এটা থার্মোডাইনামিক্সে এখান থেকেই আসবে, অ্যাকচুয়ালি আমি করে দেখাবো এক্ষুনি তোমাকে। বাট আজকে থেকে তুমি মনে রাখবে ওয়ার্ক ডানের ফর্মুলা পিডিভি। পিডিভি এটাকে বলা হয় ওয়ার্ক ডানের ফর্মুলা। তাহলে ওয়ার্ক ডানের আরেকটা ফর্মুলা হচ্ছে পিডিভি। তাহলে পিডিভি হচ্ছে স্টেট ফাংশন নয়, পিডিভি স্টেট ফাংশন নয়, কিন্তু পি স্টেট ফাংশন, ভি স্টেট ফাংশন, বাট পিডিভি স্টেট ফাংশন নয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা, সাইক্লিক প্রসেস লিখবে। আজকের নতুন টপিক, আজকে শুরু করছি। আমি জানি আগের দিন আমি বলেছিলাম ইন্ডিকেটর ডায়াগ্রাম থেকে শুরু হবে, বাট আগে সাইক্লিক প্রসেসটা বলে নিই, তারপর আমি ইন্ডিকেটর ডায়াগ্রামে আসছি। আগে লেখো সাইক্লিক প্রসেস, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হবে এর। এখানে লিখছি সাইক্লিক প্রসেস। কাকে বলে সাইক্লিক প্রসেস? কাকে বলে সাইক্লিক প্রসেস? লিখে নাও, এনি প্রসেস ইন হুইচ, any process in which the system
returns to its initial state, returns to its initial state after undergoing series of changes, একে বলা হয় সাইক্লিক প্রসেস। মানে সহজ কথায়, মানে বলি একবার, সহজ কথায় কোন সিস্টেম যেখান থেকে শুরু করেছিল যদি সেখানেই ব্যাক করে তাহলেই তাকে আমরা বলবো সাইক্লিক প্রসেস। একটু লক্ষ্য করো, এই যে প্রসেসটা শুরু হয়েছে পিআই ভিআই থেকে, এই এসছে আর এটা এই দিক থেকে এসছে, তোমার কি মনে হয় এটা সাইক্লিক প্রসেস? না। কেন? সাইকেলের মতোই দেখতে লাগছে না? নয় কেন? কারণ, ঠিক বলেছো একদম তোমরা, কারণ শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, অ্যারোটা দেখো। এটার ক্ষেত্রেও শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, অ্যারোটা দেখো। তাহলে এটা সাইক্লিক প্রসেস নয়। কিন্তু এবার বলো তো, এটা কি সাইক্লিক প্রসেস? গুড। আবার ছবি আঁকছি, এদিকে দেখো, এটা কি সাইক্লিক প্রসেস? এটা ভেরি গুড। তার মানে যেখান থেকে শুরু হবে আফটার সিরিজ অফ চেঞ্জেস, সিরিজ অফ চেঞ্জেস মানে মাঝখানে অনেক কিছু হতে পারে। এটা যেমন এই এসেই গেছে, এটা এই গেল, তারপরে এই গেল, তারপরে এই গেল, তারপরে এই গেল। তো সিরিজ অফ চেঞ্জেস এর পর যদি আবার ইনিশিয়াল পয়েন্টে চলে আসে তাহলেই তাকে আমরা বলবো সাইক্লিক প্রসেস। ক্লিয়ার ডেফিনেশন সবার? এবার খুব ইম্পর্টেন্ট কথাটা বলতে চলেছি, লিখে রাখবে, লেখো। ফর সাইক্লিক প্রসেস, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বড় বড় করে লিখে রাখবে। ফর সাইক্লিক প্রসেস, চেঞ্জ ইন স্টেট ফাংশন, চেঞ্জ ইন স্টেট ফাংশন ইজ ইকুয়াল টু 0। কি বললাম? ভালো করে শোনো। বলছে যদি কোনো প্রসেস সাইক্লিক প্রসেস হয় তাহলে তার চেঞ্জ ইন স্টেট ফাংশন, স্টেট ফাংশন কাকে বলে তোমরা বুঝে গেছো, আগেরটাতে এক্ষুনি বললাম। চেঞ্জ ইন স্টেট ফাংশন ইজ ইকুয়াল টু 0। চলো এখানে ব্যাক করে আসো, দেখো লেখা আছে প্রেসার স্টেট ফাংশন। বলো শুরু হয়েছে পিআই তে, ঘুরে আবার পিআই তে এসছে, তাহলে বলো চেঞ্জ ইন স্টেট ফাংশন কত হবে? পিআই মাইনাস পিআই ইজ ইকুয়াল টু 0। বলো সবাই এই স্টেটমেন্টটার মানে বুঝতে পারলে কিনা? তাহলে তোমাকে এরকম কোশ্চেন দেবে, খুব ইম্পর্টেন্ট থিং, ভালো করে শোনো, এরকম ছবি দিয়ে দেবে, দিয়ে বলবে এর ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত। স্টুডেন্টরা ফর্মুলা দিয়ে করতে শুরু করে, আমরা ফর্মুলা তো এখনো শিখিনি, ফর্মুলা শিখবো। কিন্তু তুমি যদি দেখো সেটা সাইক্লিক প্রসেস, তাহলে বলো এই লজিকে চেঞ্জিং ইন্টারনাল এনার্জিও কত হবে? ভেরি গুড। কিন্তু সাইক্লিক প্রসেস হলে ওয়ার্ক ডান কি 0 হবে? না। কেন নয়? কারণ ওয়ার্ক ডান স্টেট ফাংশন নয়। শিখে গেছো সবাই? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বাবা, হ্যাঁ শিখেছো? এটা এত ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা প্রচুর ম্যাথমেটিক্স করব পরে, তো ইম্পর্টেন্ট বলে লিখে রাখো। ক্লিয়ার সবার? মুছে দিই। আর যদি আমি এখানে একটু লিখতে চাই, ফর সাইক্লিক প্রসেস চেঞ্জ ইন স্টেট ফাংশন 0 এর মানে ডেল্টা পি 0, ডেল্টা ভি 0, ডেল্টা টি 0, ডেল্টা ইউ 0। এর মধ্যে এটা বেশি লাগবে, ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট হবে। বাট ডেল্টা ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু 0, ডেল্টা কিউ,
কিউ মানে হচ্ছে হিট হবে, ঠিক আছে, হিটকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করব পরে, তো তাই লিখলাম ডেল্টা কিউ নট ইজ ইকুয়াল টু 0। এইটা একটু মাথায় রেখো। চলো পরের টপিক আমরা কি করব? পরের টপিক করব ইন্ডিকেটর ডায়াগ্রাম। তো কাকে বলে ইন্ডিকেটর ডায়াগ্রাম? খুব সহজ জিনিস, লিখে রাখো। পিভি ডায়াগ্রাম ইজ কল্ড ইন্ডিকেটর ডায়াগ্রাম। কাকে বলে? লেখো ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই ইন্ডিকেটর ডায়াগ্রামটাও ইম্পর্টেন্ট হতে চলেছে, এখান থেকে অঙ্ক আসবে, এটাও ভালো করে বুঝবে। আজকের ক্লাসে যা যা বলবো সবই ইম্পর্টেন্ট। ইন্ডিকেটর ডায়াগ্রাম কাকে বলে? লেখো পিভি, পি মানে প্রেসার, ভি মানে ভলিউম। পিভি ডায়াগ্রাম is called indicator diagram. আচ্ছা, এর মানে কি? পিভি ডায়াগ্রাম মানে কি দেখো ভালো। তাহলে এরকম একটা দিল, এই বরাবর দিল প্রেসার, এই বরাবর দিল ভলিউম, এটাকে বলা হয় পিভি ডায়াগ্রাম, বা আমরা এবার থেকে কি বলবো? ইন্ডিকেটর ডায়াগ্রাম। ক্লিয়ার আইডিয়া হলো? ক্লিয়ার? কিরকম হবে পিভি ডায়াগ্রাম? দেখো যা ইচ্ছা হতে পারে, দেখাচ্ছি আমি। এরকম একটা পিভি ডায়াগ্রাম হতে পারে, এরপর মানে নেই, এগুলো শিখবো সব আমরা একটা একটা করে, কখন এরকম হয় সেগুলোও জানবো, বাট এখন ড্র করো। এটা পিভি ডায়াগ্রাম, এটা একটা পিভি ডায়াগ্রাম হতে পারে, এটা ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, এগুলো পরে দেখাবো, এক্ষুনি দেখাবো এগুলো, আবার ছবিগুলো এঁকে রাখো। এটা একটা হতে পারে, ক্লিয়ার? এগুলো সব পিভি ডায়াগ্রাম। অন্যরকম হতে পারে, তুমি বলতেই পারো কেন স্যার এরকম কেন আঁকলেন, এরকম হতে পারে, অনেক হতে পারে, এটাও পিভি ডায়াগ্রাম হতে পারে, বাট এগুলো একটু স্পেশাল সিগনিফিকেন্স আছে, তো তো তাই আমরা ওগুলো আগে প্রথমে ওগুলো আঁকি আর কি। ক্লিয়ার সবার? ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকা হয়েছে? এগোবো? আচ্ছা, এরপরে আমরা লিখবো, শুনে রাখো, ইম্পর্টেন্স অফ পিভি ডায়াগ্রাম। বাট তার আগে তোমাদের এক্ষুনি আমি একটা কথা বললাম, ওয়ার্ক ডান এর ফর্মুলা হয়, আমরা জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বাট থার্মোডাইনামিক্সে নয়। থার্মোডাইনামিক্সে কি হয় কেউ বলবে? এক্ষুনি বলেছিলাম ওয়ার্ক ডানের পিডিভি। তো স্যার এটা কোথা থেকে এলো সেটা স্যার তোমাকে ডিরাইভ করে দেখাতে চলেছে। ক্লিয়ার? তারপরে আমরা আবার লিখবো ইম্পর্টেন্স অফ ইন্ডিকেটর ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে আরো ভালো বোঝা যাবে। ক্লিয়ার? চলো, তো হেডিং দাও ওয়ার্ক ডান, হেডিং দাও ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। তো আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, করি। প্রথমে একটা সিস্টেম ভাবো। আমি তোমাদের আগের দিন বলেছিলাম, আগের দিনের ক্লাসটা একটু দেখতে হবে বাবা। সিস্টেম কাকে বলে? যারা জানো না তারা আজকে দেখলেও হয়ে যাবে, বাট আগের দিনের ক্লাসটা যদি তুমি দেখো, একদম জিরো লেভেল থেকে শুরু করো। যাই হোক, বলো সিস্টেম কাকে বলে? আমি বলেছিলাম সিস্টেম বললে এটা মাথায় রাখতে হবে। কোনটাকে বলি সিস্টেম? এইটা হচ্ছে সিস্টেম, তাই না বাবা? মনে হচ্ছে তো? পিস্টন, পিস্টন গাড়ির ইঞ্জিন বলেছিলাম, একদম এটা হলো সিস্টেম। আমি ধরলাম এর ক্রস সেকশনাল এরিয়া, পিস্টনটার ক্রস সেকশনাল এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া এ। কত ধরলাম? ক্রস সেকশনাল এরিয়া এ। আর এর মধ্যে কি আছে? গ্যাস আছে, ঠিক আছে? তো এই গ্যাস একটা প্রেসার দেবে উপরে, তাই না? কি রে, তাই তো? তাহলে লেখ P be the pressure of the gas, P be the
pressure by the gas, ক্লিয়ার সবার? রে একদম সহজে বুঝতে পারবি, ক্লিয়ার? দেখো আচ্ছা, হ্যাঁ রে, এই প্রেসারের জন্য এই পিস্টনটা কোন দিকে উঠতে পারে? যদি ধরি পিস্টনটা মুভ করে, তাহলে কোন দিকে উঠবে পিস্টনটা? উপরের দিকে। এবার তোর মনে সব কোশ্চেন আসছে, স্যার উপরের দিকে উঠবে, কে বললো? না উঠতে পারে। যদি ফ্রিকশন বেশি হয় তাহলে উঠবে না। আমরা ফ্রিকশন ধরছি না, তাহলে বল কোন দিকে উঠবে? এবার ক্লিয়ার? কোন দিকে উঠবে বল? উপরেই উঠবে। আচ্ছা, আমি ধরলাম পিস্টনটা এখন এখানে চলে এলো, ঠিক আছে বাবা? তাহলে এবার কোশ্চেন হচ্ছে পিস্টনটা কতটা সরলো? পিস্টন ছিল আগে এখানে, উঠে গেল এখানে, তাহলে পিস্টন কতটা সরলো? আমি ধরলাম পিস্টন সরলো dx। কতটা সরলো পিস্টন বাবা? dx। আচ্ছা, কে সরালো এটা? গ্যাস। ভেরি গুড। গ্যাসের প্রেসার কত বাবা? P। ক্রস সেকশনাল এরিয়া কত বাবা? A। আচ্ছা, প্রেসার P, এরিয়া A, তাহলে ফোর্স অন দ্য পিস্টন কত হবে? ফোর্স অন দ্য পিস্টন। ফোর্সের ফর্মুলা প্রেসার দিয়ে তোরা শিখেছিস? ফোর্সের ফর্মুলা হয় প্রেসার ইনটু কি রে? ক্রস সেকশনাল এরিয়া, P ইনটু A। কারোর আপত্তি আছে? মুখস্থ করবে না, বোঝো। হ্যাঁ, মুখস্থ করতে হয়, ডেফিনেশন মুখস্থ করতে হয়, কিন্তু সেটা বুঝে মুখস্থ হবে, ঠিক আছে? চলো। আচ্ছা, এই ফোর্সটা কোন দিকে? উপরের দিকে। আচ্ছা, ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি শিখেছি? ওয়ার্ক ডান, ডিডব্লিউ। বলো, ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি শিখেছি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos থিটা। ভেরি গুড। ফোর্সের জায়গায় আচ্ছা এফ লিখছি এখন, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। বাবা, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? dx। ডিসপ্লেসমেন্ট dx মানে স্মল ডিসপ্লেসমেন্ট ধরেছি, তাই ওয়ার্ক ডানও dw করেছি। ক্লিয়ার? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট cos থিটা। থিটাটা কার মধ্যেকার অ্যাঙ্গেল? ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যেকার অ্যাঙ্গেল। ফোর্স কোন দিকে বাবা? উপরের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? উপরের দিকে। তাহলে থিটা 0, cos 0 কত? cos 0 কত? 1। তাহলে আমরা এখানে আর cos 0 1 লিখবো না, ডাইরেক্টলি এখানে লিখে দিই থিটা 0 ডিগ্রি, তার মানে বাকিটা বুঝে নাও নাকি? হ্যাঁ স্যার। চলো, সবার ক্লিয়ার? কারোর ডাউট থাকলে বলো। থার্মোডাইনামিক্স একদম জিরো লেভেল থেকে শুরু করে সব বলছি, কোনো অঙ্ক, কোনো থিওরি কিচ্ছু আটকাবে না। যদি আটকায় সাথে সাথে আমাকে ফোন করতে হবে, ফোন করে জিজ্ঞাসা করে নিতে হবে, স্যার এটা কেন হলো না? যেটুকুনি পড়িয়েছি তার মধ্যে, বাইরে করো না। এখন যখন পুরো থার্মোডাইনামিক্স হয়ে যাবে, তখন আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবো ফুল থার্মোডাইনামিক্স উইথ কেটিজি ফুল কমপ্লিট হয়ে যাবে। চলো, এতদিন ক্লিয়ার সবার? আচ্ছা, এবার ফোর্সের জায়গায় ভ্যালুটা বসাবো বাবা। তাহলে dw হবে PA dx। কোনো ডাউট? এবার দেখো, ভালো করে লক্ষ্য করবে। এই টার্ম দুটোর দিকে লক্ষ্য করো। এটা মানে হচ্ছে এরিয়া, এটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই তো? আচ্ছা, ইউনিটে ভাবো, তাহলে ভাবতে সুবিধা হবে।
এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট কত হবে? Volume. ভেরি গুড, ভলিউম। ভেবে দেখো এই ইউনিটে ভাবো, সুবিধা হবে। এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, ডিসপ্লেসমেন্টের ইউনিট Meter. মিটার। মিটার স্কোয়ার ইনটু মিটার কি হয়? Meter cube. মিটার কিউব। তাহলে আমি কি বলতে পারি এটা ভলিউম হবে? না, দেখো আর। আচ্ছা, এখানে এটা ডিসপ্লেসমেন্ট আছে না চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আছে? Change in displacement. তাহলে এটা ভলিউম হবে না চেঞ্জ ইন ভলিউম হবে? Change in volume. তাহলে ডিডব্লিউ এর ফর্মুলা হবে পিডিভি। এলো ফর্মুলা পিডিভি। Yes, sir. এটা ডিডব্লিউ হলো, ডাব্লিউ কি হবে? ইন্টিগ্রেশন পিডিভি। এবার তোমাকে বলে দেবে ভলিউম v1 থেকে v2, তাহলে তুমি লিমিট বসাবে v1 থেকে v2। তো আমরা তো নরমাল ফর্ম করছি, এখন ইন্টিগ্রেশনে যাইনি, তাই মনে করে দেখো স্যার খানিকক্ষণ আগে ওয়ার্ক ডানের জায়গায় কি লিখেছিল? ওয়ার্ক ডানের জায়গায় স্যার লিখেছিল পিডিভি। আজকের পর থেকে আর ফোর্স ডিসপ্লেসমেন্ট নয়, অনলি ফর থার্মোডাইনামিক্স চ্যাপ্টার বা কেটিজি চ্যাপ্টার, এই দুটো পোরশনের জন্য আমরাও আজকে থেকে ওয়ার্ক ডানের ফর্মুলা কি করব বলো? পিডিভি। পিডিভি ফোর্স ডিসপ্লেসমেন্ট কস থিটা এখানে নয়, কিন্তু এলো কোথা থেকে? ওখান থেকেই তো এলো, হ্যাঁ কি নয় বল? কিন্তু আজকে থেকে আমরা এটা করবো, ঠিক আছে? এটা আবার ভুলে যাবো, ভুলে গিয়ে এটা মনে রাখো শুধু, ব্যাস এইটা আর এটা মনে রাখো, ব্যাস। শিখে গেছো সবাই? এগোবো, চলো মুছে দিলাম। এগুলো ভুললে চলবে না কিন্তু বাবা। এই যে যেগুলো বলছি বটম লাইন, ওয়ার্ক ডানের ফর্মুলা পিডিভি, এগুলো মনে রাখতে হবে। এগুলো ভুলে গেলে মুশকিল হবে কিন্তু। কিভাবে এলো সে তুমি ভুলে যেতে পারো, তারপরে পরীক্ষার আগে একবার পড়ে নিলে তখন মনে পড়বে, সেটা হতে পারে, কিন্তু ফর্মুলা ভুললে চলবে না। আচ্ছা, এবার এর আগের টপিক আমরা কি পড়লাম? এক্ষুনি পড়লাম এর আগের টপিক, কে বলবে? হ্যাঁ, মানে পিভি ডায়াগ্রাম বললাম, তাই তো? তো পিভি ডায়াগ্রাম কি হয় তো আমরা বুঝেছি নাকি? এক্ষুনি একে করলাম। তো স্যার আপনি তো বুঝিয়ে দিলেন, হবেটা কি, পিভি ডায়াগ্রাম দিয়ে করবোটা কি। তাহলে এবার আমরা টপিকটা লিখতে পারি, ইম্পর্টেন্স অফ পিভি ডায়াগ্রাম। তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? শুধু শিখলে তো হবে না রে বাবা, তার অ্যাপ্লিকেশন জানতে হবে তো। আচ্ছা, তাহলে আমরা এবার শিখছি ইম্পর্টেন্স অফ পিভি ডায়াগ্রাম। আচ্ছা, এটা শেখার জন্য একটু হেল্প লাগবে আগের পুরনো লজিকের, কারণ আমি বলেই এসেছি মেন ফিজিক্স হয়ে গেছে গ্র্যাভিটেশন অবধি। চলো, আচ্ছা এই বরাবর যদি y হয় আর এই বরাবর যদি x হয়, গ্রাফটা এরকম হয়, যা ইচ্ছা গ্রাফ, তার আন্ডারের এরিয়া কি রিপ্রেজেন্ট করে? y x বা xy, ঠিকই বলেছো। y x লেখা ভালো হবে না y dx লেখা ভালো হবে? এটা x1, এটা x2, তাহলে আরো ভালো লেখা হচ্ছে y x2 minus x1, ঠিক লিখেছি? তাহলে y x2 minus x1 মানে চেঞ্জ অফ x, এটাকে dx বলতে পারি? ডেল্টা x dx বলতে পারি? ডেল্টা x ও লিখতে পারো, কোনো আপত্তি নেই, y ডেল্টা x। তাহলে বলো কোন গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে? এটা আর এটার মাল্টিপ্লিকেশন কে, হ্যাঁ কি নয়? তাহলে এবার বলে ফেলো তোমরা, পিভি ডায়াগ্রাম করলাম না, পিভি ডায়াগ্রাম প্রথম এটা করলাম, তাহলে এর আন্ডারের এরিয়া কিভাবে বার করব? ছবিটা চেনা চেনা লাগছে, আমি এঁকেছিলাম খানিকক্ষণ আগে। এর আন্ডারে এরিয়া কিভাবে বার করব? এইটা আর এটা, এই হবে এরিয়া। কে বলবে এই এরিয়া কি রিপ্রেজেন্ট করবে?
ভেরি গুড, ভেরি গুড। একটু ভেবে বলো, এখান থেকে এমনি বলো কি লিখবো, পিডিভি প্রেজেন্ট করবে নাকি? হ্যাঁ, পিডিভি মানে কি, ওয়ার্ক ডান না? একদম। তাহলে তুমি টিভি ডায়াগ্রাম কেন শিখলে বলো? যাতে, হ্যাঁ, মানে যাতে ওখান থেকে এরিয়া বার করে দিলে ওটা ওয়ার্ক ডান বেরিয়ে যাবে। বলো শিখেছো কিনা? থার্মোডাইনামিক্স খুব মজার জিনিস, খুব সুন্দর জিনিস যদি তুমি বুঝতে পারো। আর মুখস্থ করলে সব হচপচ হয়ে একাকার কাণ্ড হয়ে যাবে, কারণ এখানে প্রচুর ফর্মুলা। কিন্তু যদি ঠান্ডা মাথায় অবজার্ভ করো না, দেখবে প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক আপ আছে, মজাদার জিনিস। চলো, আচ্ছা মনে পড়ে এখানে আরো কিছু ছবি এঁকেছিলাম আমি, মনে পড়ছে? ভালো করে দেখ, এরকম একটা ছবি ছিল, মনে পড়ছে এঁকেছিলাম? তাহলে এর আন্ডারের এরিয়া কিভাবে বার করবে? এইটা, এইটা, তাহলে এইটা এরিয়া হবে। কি রে, শিখছিস তো নাকি? মনে পড়ে এর পরে আরেকটা ছবি এঁকেছিলাম, মনে পড়ে? কিরকম এঁকেছিলাম বল? এরকম। আচ্ছা, এর আন্ডারে এরিয়া বার করা যাবে? তাহলে এর ওয়ার্ক ডান কত হবে বল? এত অবধি সবাই বুঝেছিস কিনা? ভেরি গুড। ভলিউম এরকম উঠেছে, তার মানে এখানে যা ভলিউম এখানেও তাই ভলিউম, তাহলে ভলিউম চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ভলিউম যদি চেঞ্জ না হয় তাহলে ডিভি কত হবে? তাহলে ওয়ার্ক ডান কত হবে? আরেকটা ভিউ, আরেকটা ভিউ, গ্রাফ থেকে নয়, গ্রাফ থেকে নয়, অন্যভাবে বললাম কি, তাই না? আরেকটা ভালো করে লক্ষ্য কর, এবার তাকাবি, এবার তাকাবি, এবার যেটা শেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি, খুব রেয়ার জিনিস শেখাচ্ছি। বলতো এর আন্ডারে ওয়ার্ক ডান কি হবে? কি রে? হ্যাঁ মানে, হ্যাঁ তো এরিয়া আন্ডার গ্রাফ এখানে এরিয়া হবে নাকি? ভেরি গুড, ভেরি গুড, ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। যেদিকে ভি আছে সেদিকে বার করতে হবে, তার মানে এটা এরিয়া হবে, তাই না? বুঝতে পেরেছিস? একদম সুন্দর জিনিস, খুব রেয়ার দেয় এরকম ভাবে উল্টে। যাই হোক, এখান থেকে আরো কিছু জিনিস শিখে গেলাম আমরা। আচ্ছা, এই যে ছবিটা এঁকেছি, এই যে ছবিটা এঁকেছি, এই ছবিতে এখানে যা ভলিউম এখানেও তাই ভলিউম, তাহলে ভলিউম কি থাকছে? এর নাম, এগুলো আমরা পরে আবার আমি করাবো, আবার শুনে নাও, আবার আমি করাবো পরে আমি, কিন্তু এখানে অল্প অল্প করে শেখাতে শেখাতে চলেছি। এর নাম আইসোকোরিক প্রসেস। কি প্রসেস? আইসোকোরিক প্রসেস। তাহলে এবার কোশ্চেন করবে তোমাকে, আইসোকোরিক প্রসেস কাকে বলে? আইসো কথাটার মানে হচ্ছে সেম, কোরিক কথাটার মানে হচ্ছে ভলিউম, কোর থেকে এসছে, আইসোকোরিক প্রসেস। তাহলে আইসোকোরিক প্রসেস কাকে বলে? যেখানে ভলিউম কনস্ট্যান্ট। আচ্ছা, ভলিউম কনস্ট্যান্ট মানে ডিভি কত? 0। তাহলে ওয়ার্ক ডান কত? দেখ কত কিছু শিখে গেলি। এই ছবিটা আইসোকোরিক প্রসেস বলে, আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট মানে ওয়ার্ক ডান 0। দেখতে পাচ্ছিস চেন ওয়াইজ কত ইনফরমেশন আসছে, এ তো সবে শুরু, এরপরে আরো দেখতে পাবি মারাত্মক মারাত্মক জিনিস আসবে, কিন্তু তখনই বুঝবে যখন লজিক গুলো ধরতে পারবে। ক্লিয়ার সবার এত অবধি?
চলো এটাই আসো, এবারে এটাই আসো। আচ্ছা, এখানে যা প্রেসার এখানেও, এখানে যা প্রেসার এখানেও সেম প্রেসার, তাই একে বলে, বলো তো কি হবে? ভেরি গুড, ভেরি গুড। আইসো, আইসো কথার মানে, আইসো কথার মানে সেম। আর প্রেসার বলে না, তখন বলে বার। তোমরা কি জানো বার প্রেসারের একটা ইউনিট? তাই এর নাম হয়, ওখান থেকে এসছে, তাই এর নাম হয় আইসো, বলো, বারিক প্রসেস। আচ্ছা, আইসোবারিক প্রসেস কাকে বলে তাহলে বলো, এবার ল্যাঙ্গুয়েজে বলো। যেখানে প্রেসার কনস্ট্যান্ট। ভেরি গুড। হ্যাঁ, প্রসেস ইন হুইচ প্রেসার কনস্ট্যান্ট। এগুলো তোমরা লিখতে পারবে না আরামসে ডেফিনিশন গুলো, কি রে? আচ্ছা, প্রেসার কনস্ট্যান্ট, দেখো মজাদার জিনিস, কত কিছু শিখিয়ে দেবো দেখো এখান থেকে। প্রেসার কনস্ট্যান্ট, আচ্ছা প্রেসার কনস্ট্যান্ট হলে ডিপি কত? 0। আচ্ছা, ওয়ার্ক ডানের ফর্মুলা কি ডিপি ইনটু ডিভি না পি ইনটু ডিভি? তাহলে কি ওয়ার্ক ডান 0 হবে? ভালো করে বোঝো, ওয়ার্ক ডানের ফর্মুলা পি ডিভি, ডিপি ডিভি নয়। তাহলে প্রেসার কনস্ট্যান্ট হওয়ার জন্য ওয়ার্ক ডান নট ইজ ইকুয়াল টু 0। বলো সবাই শিখেছো কিনা? আচ্ছা, এবার যেটা শেখাবো, এটা মজাদার জিনিস হবে, উল্টো ভাবে শেখাবো। এতক্ষণ কিভাবে শেখাচ্ছিলাম? গ্রাফ থেকে শেখাচ্ছিলাম নামগুলো। এবার আগে নাম শিখিয়ে তারপর গ্রাফ হবে। চলো, আচ্ছা তাহলে বলো, আইসোকোরিক প্রসেস মানে যেখানে, বলো বলো বলো, আইসোকোরিক প্রসেস মানে যেখানে ভলিউম কনস্ট্যান্ট। আইসোবারিক প্রসেস মানে যেখানে প্রেসার কনস্ট্যান্ট। তাহলে কি আমায় বলবে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তার নাম কি হবে? হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সহজ সহজ জিনিস, এটা মুছলাম বাবা, জায়গা নেই। আইসোথার্মাল প্রসেস কাকে বলে? আইসোথার্মাল প্রসেস কাকে বলে, কে বলবে? যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, টেম্পারেচার নিয়ে আমরা সেরকম পড়াশোনা করিনি না, আজকে করবো। হ্যাঁ, আজকে করে আজকের ক্লাস শেষ করবো আজকে, চিন্তা নেই, সব পড়াবো আজকে। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, তোমরা টেম্পারেচার কনস্ট্যান্ট এরকম কিছু জিনিস ক্লাস 9 10 বা কেমিস্ট্রিতে কোথাও পড়েছো? কোথায় কোথায় কোথায়? ভেরি গুড, ভেরি গুড, বয়েলস ল। কেউ আমায় বলবে বয়েলস লটা একটু? না ওরকম, হ্যাঁ মানে পুরোটা বলো, মানে ছিল এরকম, when temperature remains constant for a given mass of a gas, ছিল? তাহলে for a given mass of a gas কথাটার মানে কি? মাস কনস্ট্যান্ট। তাহলে এটাও মাথায় রাখতে হবে, কিন্তু এটা এখন দেখতে পাচ্ছ না তোমরা, তাই না? সব দেখতে পাবে, এভরিথিং। যাও, গিভেন মাস অফ গ্যাস নিয়ে আমি এখন বলতে চাইছি না, ওটা পরে আসবো। আপাতত বুঝতে বোঝো, টেম্পারেচার কনস্ট্যান্ট ফর আ গিভেন মাস অফ আ গ্যাস, প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। এরকমই তো, তাই তো নাকি? আচ্ছা, ইনভার্সলি প্রপোর্শনাল হলে কি যেন একটা গ্রাফ হয় বলেছিলাম, ভুলে গেছি আমি। কি গ্রাফ হয়? এই গ্রাফটাই কি হয়? তাহলে এটা কিসের প্রসেসের গ্রাফ? দ্যাটস দ্য কনসেপ্ট, দ্যাটস দ্য কনসেপ্ট। বলো বুঝলে কিনা? শিখেছো? আচ্ছা, আরেকটা প্রসেস আছে, শুনে রাখো, আমি এখানে লেখাতে চাইছি না, বলবো, কারণ তোমরা কেউ ভেবো না এটা যে স্যার তোমাদের বইতে আলাদা করে চ্যাপ্টার দেওয়া আছে, দেখবে আইসোথার্মাল, আইসোবারিক এসব বলে আলাদা করে চ্যাপ্টারে করা আছে। আমি একদম ওখানে পৌঁছইনি এখন, আমি সবে শুরু করেছি, তার মধ্যেই এগুলো বলে দেওয়া যায়, তাই তোমাকে বুঝিয়ে দিলাম। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আবার পরে হবে,
তো আরেকটা প্রসেস হবে, তুমি তিনটে প্রসেসই বুঝে গেছো, আরেকটা প্রসেস হবে তার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসেরও গ্রাফ অনেকটা এরকমই হয়, বাট এখন এটা নিয়ে কোশ্চেন করো না, আমি জাস্ট বলে রাখছি অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ আ প্রসেস ইন হুইচ দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ এনার্জি বিটুইন সিস্টেম আমি আগে লিখেছিলাম মুছে দিয়েছি, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। এখন লেখার দরকার নেই, এটা নিয়ে পরে কথা হবে, জাস্ট শুনিয়ে রাখলাম আমি। চলো এত অবধি আমাদের কমপ্লিট। তাহলে বলো পিভি ডায়াগ্রাম আমরা কেন করি, কি বার করার জন্য করি? ওয়ার্ক ডান। কিভাবে বার করে? না সেটা তো ফর্মুলা হলো, ডায়াগ্রাম থেকে কিভাবে বার করে? ডায়াগ্রাম থেকে কিভাবে বার করে? এরিয়া। হ্যাঁ, পিভি গ্রাফের এরিয়া। চলো এগোই, এবারে পরের জিনিসে যাই। চলো এবার শোনো, আমরা থার্মোডাইনামিক্স পড়াশোনা করছি, তাই তো? থার্মোডাইনামিক্স, এটা ভালো করে শুনবে সবাই। থার্মোডাইনামিক্সে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো নিয়েই তো কাজ হয়। এগুলো সিস্টেমের ইনার প্যারামিটার না আউটার প্যারামিটার? ইনার প্যারামিটার। এগুলোকে বলা হয় ম্যাক্রোস্কোপিক ভিউ। আচ্ছা, থার্মোডাইনামিক্সে যে পড়াশোনাটা আমরা করি সেটা হচ্ছে, তাহলে এখন কি বললে? ইনার, তাই তো? তাহলে আমরা লিখছি ইন্টারনাল চেঞ্জ নিয়ে পড়াশোনা করি অফ আ সিস্টেম, তাই তো নাকি? ঠিক লিখলাম? বোঝো বুঝে পড়ো, মুখস্থ নয়। থার্মোডাইনামিক্সে আমরা যেটা পড়াশোনা করি, তোমরা বললে কি স্যার প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি হয়, বাট ইন্টারনাল এনার্জি কি কিচ্ছু জানি না। আপনি বলেছেন একটা, আমরা শুনেছি, জানি না এখন, আজকেই হবে। ইন্টারনাল চেঞ্জ, তাহলে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো কি চেঞ্জ? ইন্টারনাল চেঞ্জ না এক্সটার্নাল চেঞ্জ? ইন্টারনাল। থার্মোডাইনামিক্সে আমরা ইন্টারনাল চেঞ্জ অফ আ সিস্টেম করব। ক্লিয়ার? এক্সাম্পল কি স্যার? বলো এক্সাম্পল বলো। বললাম তো প্রেসার, ভলিউম, টেম্পারেচার একটা লিখছি, লেখা হয় বলে, বাট তোমরা এখনো জানো না এটা নিয়ে। ইন্টারনাল এনার্জি, তাই না? তাই তো? ইন্টারনাল এনার্জি দরকার নেই, এখানে ছাড়ো, দরকার নেই। প্রেসার, ভলিউম, টেম্পারেচার। ক্লিয়ার? আরো বলতে পারি। আর কি বলতে পারি? মাস এক্ষুনি বলেছিলাম, কি রে বলিনি? মাস। আর গ্যাসে একটা খুব ইউজ হয় মাসের জায়গায়, কেউ বলবি? অ্যাভোগাড্রো বলেছিল। ভেরি গুড, নাম্বার অফ মোলস, তাই না? কিরে এগুলোকে শর্টে বলে কি বলে? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। কি প্রপার্টি? এখন ইন্টারনাল এনার্জি লেখার দরকার নেই, এখন থাকুক, ইন্টারনাল এনার্জি লিখতে হবে না, জানি না তো ইন্টারনাল এনার্জি কি, তাই না? এগুলো চিনিস তো সবাইকে, এগুলো চিনিস তো, কম হলেও নাম তো শুনেছিস এদের। আর ইন্টারনাল এনার্জি তো শুনিসনি, তো সব বাদ দে এখন, ছাড়। এগুলোকে কি প্রপার্টি বলে বল বাবা? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। শিখে গেছিস সবাই এত অবধি? এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা বলতে চলেছি খুব ইম্পর্টেন্ট জিনিস, এর নাম হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। কি নাম? থার্মোডাইনামিক, বল, ইকুইলিব্রিয়াম। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে বুঝবি সবাই, ঠিক আছে? এগুলো ছোট জিনিস, বইতে দেখবি ডাইরেক্ট লেখা আছে দ্য বডি ইজ ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। এর মানে কি সেগুলো আমি তোকে এক্সপ্লেন করে বোঝাচ্ছি সব। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। চল আমরা আপাতত আগে শিখবো হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, সেটা শিখবো আগে।
তো হেডিং দে আগে ইকুইলিব্রিয়াম, আগে তো ইকুইলিব্রিয়াম শিখি, তারপরে আমরা থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম শিখবো, তাই না? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামকে 3 ভাগে ভাগ করা যায়। কভাবে বল, 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগের নাম শুনবি কোথায় শুনেছিলিস? তোদের মনে পড়ে যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করতাম, মনে পড়ছে? তখন লেখা থাকতো না ইফ দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম, মনে পড়ছে? তাহলে ওটাকে কি ইকুইলিব্রিয়াম বলে? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। কি ইকুইলিব্রিয়াম? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল মানে মেকানিক্সে ফোর্সের রেসপেক্টে যেগুলো হয়। তো বল, ইকুইলিব্রিয়ামে থাকা মানে তার উপর নেট ফোর্স কত? ভেরি গুড। তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? এফ নেট 0। হ্যাঁ রে, আমরা পড়িনি ওটা নিয়ে অত, বাট একটা আইডিয়া পড়েছিলাম, একটা চার্টে বলেছিলাম রোটেশনাল মোশনে ফোর্সটা কি হয়ে যায়? রোটেশনাল মোশনে ফোর্সটা টর্ক হয়ে যায়। কি হয়ে যায়? টর্ক। তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলছে? যেখানে এফ নেট 0, তাহলে টর্কও কি হবে? 0। তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন কি কেউ যদি তোকে বলে? টাও দিয়ে ডিনোট করে, টাও নেট, টাও দিয়ে ডিনোট করে, এইভাবে লেখে টাও, টাও, টাও নেট, টাও নেটও কত? 0। একে বলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। শিখে গেছিস সবাই? আচ্ছা, তার মানে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? যেটা আমরা মেকানিক্সে পড়ে এসেছি, নিউটনস লজ অফ মোশনে পড়ে এসেছি, সেই ইকুইলিব্রিয়ামটার নাম মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। দেখ, তখন আমরা শুধু ইকুইলিব্রিয়াম বলেই ছেড়ে দিয়েছিলাম, এবার ডেপথে ঢুকে ঢুকে ভাবতে হচ্ছে। তাহলে ওর নাম মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আরেকটা ইকুইলিব্রিয়াম হয় জানিস, তার নাম থার্মাল ইকুইলিব্রিয়াম। কি নাম? থার্মাল ইকুইলিব্রিয়াম। বল, থার্মাল ইকুইলিব্রিয়ামে টেম্পারেচার চেঞ্জ হবে না সেম থাকবে? আচ্ছা আচ্ছা, সহজ এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল দিই, আর ভুলবি না জীবনে কোনোদিনও। ধর গরমকাল, ঠিক আছে, সামার, সামারে আমরা ঘরটা বন্ধ করে এসি চালিয়েছি, তাহলে আমাদের ঘরের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের থেকে কম, একই নয়? আচ্ছা, এবার আমি ভালো করে শেখ, এবার আমি এসি বন্ধ করে ঘরের দরজা জানালাগুলো সব খুলে দিলাম, তাহলে কি হবে বল? কি হবে বল? আচ্ছা, আমি বলি একটু, কি হবে? বাইরে থেকে হিট ভেতরে ঢুকবে, ঠিক বললাম নাকি? কারণ বাইরে গরম, ভেতরে ঠান্ডা, তাহলে বাইরে থেকে হিট ভেতরে ঢুকবে। কতক্ষণ ঢুকবে? যতক্ষণ না, কতক্ষণ ঢুকবে বল? যতক্ষণ না, ভেরি গুড, যতক্ষণ না, এবার থেকে কি বলবি? যতক্ষণ না ওটা থার্মাল ইকুইলিব্রিয়াম রিচ করে। বল, বুঝলি কি না? তাহলে ততক্ষণ পর্যন্ত এনার্জি ভেতরে আসবে, হিট এক্সচেঞ্জ হবে, ওরকম না বলে এরকম বলি, ততক্ষণ পর্যন্ত হিট এক্সচেঞ্জ হবে যতক্ষণ না ওই দুটো বড সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়াম রিচ করে। তাহলে বল, থার্মাল ইকুইলিব্রিয়ামে টি বাবাজি, কি মানে হচ্ছে টেম্পারেচার, টি বাবাজি কি হবে? ভেরি গুড। ডেল্টা টি কত হবে? 0। ভেরি গুড। সবাই শিখছিস না মুখস্থ করছিস? রে, বুঝতে পারছিস না মুখস্থ করছিস রে বাবা? ফিল হচ্ছে? হ্যাঁ, চ, আরেকজন আছে, তার নাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম।
কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটা একটু বুঝিয়ে নি, তারপর এটা লিখিয়ে দেব। বলবো? Yes, sir. আচ্ছা, তোরা এখনো পর্যন্ত মনে হয় যাসনি বা কেউ কেউ গেছিস হয়তো এখনো। কোথায় গেছিস? কেমিস্ট্রি ল্যাবে ঢুকেছিস? Yes, sir. আচ্ছা, কেমিস্ট্রি ল্যাবে একটা টেস্ট টিউব নিয়েছিস, দেখেছিস? তার মধ্যে একটা কেমিক্যাল মেশালি আর একটা কেমিক্যাল মেশালি, এবার তারপরে প্রেসিপিটেট করে, সব সময় নয়, কিছু কিছু রিয়াকশনে দেখেছিস প্রেসিপিটেট করে। Yes, sir. তার মানে ওই মলিকিউলস গুলোর ইন্টারনাল স্ট্রাকচার মেশানোর আগে যা ছিল মেশানোর পর সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? Change হয়ে যাবে। তাহলে তারা কি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকলো? না, ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে না। আচ্ছা, তুই বললি স্যার সবসময় প্রেসিপিটেটই করে, কে বললো? হিট তৈরি হয়, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, মনে পড়ছে সব কেমিস্ট্রিতে এসব টার্ম তো শিখেছিস নাকি না? Yes, sir. তো খুব সহজ কথা, যদি দুটো লিকুইড, দুটো কি বলবো, দুটো কেমিক্যালকে মেশানোর পর তাদের ইন্টারনাল স্ট্রাকচারের কোনো চেঞ্জ ওভার না হয়, তাহলে তারা কিসে থাকবে? Equilibrium. কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। স্যার সবই বুঝলাম, একটা এক্সাম্পল না দিলে ঠিক হজম হচ্ছে না। ওরে, জলের সাথে তেল মেশা, কিছু হবে? না, yes, sir. না, sir. তাহলে জলের সাথে তেল মেশানোটা কি ইকুইলিব্রিয়ামে আছে? Chemical equilibrium. আচ্ছা, আর কি এক্সাম্পল দিই? জলের সাথে চিনি মেশা, থাকবে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে? Yes, sir. না, ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হবে, তাই না? ওটার মধ্যে ডিসলভ হবে না? Yes, sir. Dissolve. আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? Yes. চল তাহলে এবার লিখে নে। কি নো, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো না জানলে পরে প্রবলেম হবে। কি? নো স্পন্টেনিয়াস চেঞ্জ। নো স্পন্টেনিয়াস। আচ্ছা, স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে কি? সাথে সাথে। স্পন্টেনিয়াস মানে কি? সাথে সাথে, মেশানোর সাথে সাথে। ক্লিয়ার? নো স্পন্টেনিয়াস চেঞ্জ in its internal structure due to chemical reactions, due to chemical reactions. Clear সবার? Yes, sir. তাহলে ইকুইলিব্রিয়াম ক ধরনের হয় বল? তিন ধরনের। ভেরি গুড। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কোন সিস্টেম যদি এই তিনটে ইকুইলিব্রিয়ামেই থাকে তবে তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, সরি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। বল বুঝলি কিনা? লিখবো? লিখছি। আ সিস্টেম, লিখবি, a system is in the state of thermodynamic equilibrium, is in the state of thermodynamic equilibrium. A system is in the state of thermodynamic equilibrium if the following মানে বুঝতে পারছিস? ফলোইং মানে কোনগুলো? এই তিনটে নাকি? বুঝতে পেরেছিস? কি রে? If the following equilibrium if the following equilibrium, 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 if the following equilibrium,
in the following equilibrium,
a system is in the state of thermodynamic equilibrium if the following equilibrium possess simultaneously. Clear সবার? Definition clear? আচ্ছা, এবার আমরা কেন স্যার এত ঘটনা এত কিছু বললেন, এক্সট্রা এত কিছু বললেন, তাই না? এর নাম এবার আমরা যেটা করব তার নাম মুছে দেবো। এগুলো হয়ে গেছে সবার লেখা? মুছে দিই না স্যার, একটু দাঁড়ান। তাড়াতাড়ি না, ইউটিউব থেকে দেখে নিস। এবার যেটা আমরা করব তার নাম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। কি নাম বলো? হ্যাঁ, জিরোথ ল। কেউ কেউ একে বলে জেরথ ল। কি বলে? জেরথ ল নয়, অ্যাকচুয়ালি কি বলি? এরপরে আমরা পড়ব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তারপরে পড়ব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে ফার্স্ট লরও আগে কোন ল আছে? তো তাই একে বলে কি বলে বল? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আর থার্মোডাইনামিক্স লিখলাম না, জিরোথ ল। কেউ কেউ তাই এটাকে জেরথ ল বলে। জেরথ লটা তাহলে এখানে ঠিকঠাক যায় না, বাট বলে অনেকেই। ঠিক আছে, এগোবো। বল স্যার, বলছি ওয়াট পাওয়ার এনার্জিতে যে ইকুইলিব্রিয়াম গুলো ছিল, ওগুলো সব কি আলাদা এই চ্যাপ্টারে? হ্যাঁ, ওগুলো সব মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ওগুলো সব মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম ছিল, বললাম না? আচ্ছা স্যার, ওই মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কি স্যার ডিভিশন ছিল? ডিভিশন মানে? স্যার মানে ওইটাতে কি তিনটে ভাগ? না না, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে তো যেখানে ফোর্স, নেট ফোর্স জিরো আর নেট টর্ক জিরো, তাকে বলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়ামের তিনটে ভাগ। আমরা ওখানে ইকুইলিব্রিয়াম বলা মানে অ্যাজিউম করে নিতে, যেহেতু তখন ইকুইলিব্রিয়াম মানে জানতামই না, তাই তখন আমরা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামই অ্যাজিউম করেছি। বাট এখন জানলাম ইকুইলিব্রিয়াম বলতে তিনটে ইকুইলিব্রিয়ামকে বোঝায়। বুঝতে পারছিস? যত আস্তে আস্তে পড়বি আরো বেশি বেশি জানবি, তাই না? হুম, ওটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আন্ডারেই পড়ে। ঠিক আছে, আয়নিক 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 মানে ইন্টারনাল স্ট্রাকচার হবে না, ওটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আন্ডারেই পড়ে। ক্লিয়ার? এবার বোঝা গেছে সবার? আর কোনো কোশ্চেন? চলো বলবো। বলো, শুনছি। ও আচ্ছা, জিরোথ ল। চলো, আচ্ছা, জিরোথ ল না খুব ইজি জিনিস, আগে শিখে নাও। কিন্তু ইজির মধ্যেও ম্যাজিক আছে। আগে শুনে নাও, আগে সহজ করে শোনো। আচ্ছা, ধর, ভালো করে শুনো। ধর আমি এ, আগে বুঝে না, তারপর লিখিয়ে দেবো। হ্যাঁ, এ, বুঝতে পারলি? এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। কি বললাম? বল আমাকে। এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আমি তোকে বললাম। ক্লিয়ার? আমি তোকে বললাম বিও সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এবার তুই বল এ আর বি কিসে আছে? আবার বলবো? এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। বুঝলি কি বুঝলি না? লিখিয়ে দেবো? আগে লিখিয়ে দিই। লেখ, if two system A and B are separately in thermal equilibrium,
are separately in thermal equilibrium. If two systems A and B are separately in thermal equilibrium with a third system C, যা বলেছি তাই বলছে, A and B আর সেপারেটলি মানে আলাদা আলাদা করে, A C এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, B ও C এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ক্লিয়ার? then A and B are also কি হবে in thermal equilibrium with each other. কিরে সোজা না কঠিন? একটু কঠিন করব? আচ্ছা, সবার আগে বলো এত অবধি বুঝেছো কিনা? আচ্ছা, তাহলে আমাকে বলো, এটা ধরো সি, ক্লিয়ার? ক্লিয়ার? এটা ধরো এ, এটা ধরো এ, বলো সি এর সাথে কিসে আছে? বলে দেওয়া আছে অঙ্কে, এই অঙ্ক স্টেটমেন্টে বলে দেওয়া আছে সি এর সাথে কিসে আছে? থার্মাল ইকুইলিব্রিয়াম। তোমরা কি থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলে জানো? শিখেছো থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? টেম্পারেচার কনস্ট্যান্ট এভাবে না বলে এইভাবে বলো, যে আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা মাথায় রাখো, যে আমি ঘরে এসি চালিয়েছি, ঘরের টেম্পারেচার কম, বাইরের টেম্পারেচার বেশি, তারপরে এসি বন্ধ করে জানলা খুলে দিলাম, তাহলে হিট এক্সচেঞ্জ হবে কি হবে না? হবে। কোন ওয়ালে হিট এক্সচেঞ্জ হয় মনে পড়ছে? আগের দিন শিখিয়েছিলাম দু ধরনের বাউন্ডারি হয়, একটা হচ্ছে ডায়াথার্মিক আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। ডায়াথার্মিক ওয়ালে হিট এক্সচেঞ্জ হয়, তার মানে এদের মধ্যে যে ওয়ালটা আছে এই ওয়ালটা ডায়াথার্মিক। বলো বুঝলে কিনা? আচ্ছা, সিমিলারলি বিও সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে বি আর সি এর মধ্যেও ওয়ালটা কি হবে? ডায়াথার্মিক। কিন্তু এ আর বি এর মধ্যে কি হিট এক্সচেঞ্জ পসিবল? না। আমাকে বলেছে এ বি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এ বি এর সাথে হিট এক্সচেঞ্জ পসিবল নয়। তাহলে এ আর বি এর মধ্যে যে ওয়ালটা আছে এই ওয়ালটা, এটা কি ওয়াল? অ্যাডিয়াবেটিক ওয়াল। দ্যাটস দ্য অ্যাকচুয়াল পিকচার। বলো এবার সবার ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এবার যদি তোমরা আমাকে এটা ডেফিনেশন এটা বলে দিতে পারো তাহলে তোমরা মোটামুটি এটা শিখে গেছো। বলো আমাকে, ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। আচ্ছা, দুটো সিস্টেম যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তাদের মধ্যে কোন কন্ডিশনটা হোল্ড করতে হবে? আবার বলবো, দুটো সিস্টেম
যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তাদের মধ্যে মিনিমাম, হ্যাঁ না 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 ওয়াল ফল দিয়ে নয় প্যারামিটার দিয়ে পিভিটি এগুলো দিয়ে বলো, তাদের মধ্যে কোন কন্ডিশনটা মিনিমাম অ্যান্ড নেসেসারি স্যাটিসফাই করলে তারা দুজন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে? টেম্পারেচার। তাহলে এবার আমি যেটা লেখাচ্ছি সেটা ভালো করে বুঝবে, এই কোশ্চেনটাও পরীক্ষায় দেয়। কি বলে? ডেফিনেশন অফ টেম্পারেচার ফ্রম 0th ল। কি বলে? খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি যাতে উপরেরটা থাকলো। ডেফিনেশন অফ টেম্পারেচার, টেম্পারেচারকে শর্টে টিএমপি লিখলাম, ঠিক আছে? টেম্পারেচার ফ্রম 0th ল, ZEROTH 0th ল। কি বলছে ডেফিনেশন অফ টেম্পারেচার ফ্রম 0th ল? দেখো আমি স্টেটমেন্ট লিখছি, তারপর তুমি বলবে যে ঠিক লিখলাম না ভুল লিখলাম। আচ্ছা তুমি আমাকে আরেকটা কথা বলো, টেম্পারেচার স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার। কারো ডাউট নেই তো? না, ভেরি গুড। দেয়ার এক্সিস্ট, আমি লিখছি ডেফিনেশন, দেখো দেয়ার এক্সিস্ট আ স্কেলার কোয়ান্টিটি। আমি একদম এই ডেফিনেশনে তোমাকে লিখতে হবে এমন কোনো মানে নেই, বাট জিনিসটা বুঝে নিয়ে নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে। দেয়ার এক্সিস্ট আ স্কেলার কোয়ান্টিটি called temperature, which is a property, of all thermodynamic systems such that temperature equality is a necessary and sufficient condition, and sufficient condition for thermal equilibrium, সবার ক্লিয়ার? ডেফিনেশনটা পুরো ক্লিয়ার? কোনো ডাউট হলে আমাকে কোশ্চেন করতে হবে, কোনো ডাউট, একটা ওয়ার্ডের ডাউট। স্কেলার বানান ভুলে গেছি, স্কেলার বলো। সবাই বুঝতে পেরেছিস? আবার চলো মুছে দিই। পরীক্ষা এটা খুব লিখতে দেয়। রাইট ডাউন ডেফিনেশন অফ টেম্পারেচার ফ্রম 0th ল। আরেকটা পাবি, শুনে রাখ এখনই। রাইট ডাউন ডেফিনেশন অফ টেম্পারেচার ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ওটা লাস্ট, ওটা দেরি আছে। তো টেম্পারেচার কি ডেফিনেশন অনেক ভাবে দেওয়া যায়। এটা কার থেকে দিলাম? 0th ল। আচ্ছা বলতো আরেকটা কথা, একটা খুব ইম্পর্টেন্ট কথা মনে পড়লো। 0th ল কোন প্রপার্টিকে ডিফাইন করে? এখনো গোল করা আছে। 0th ল কোন প্রপার্টিকে ডিফাইন করে? অপশন দিল, হ্যাঁ একদম থার্মাল ইকুইলিব্রিয়ামকে ডিফাইন করে। তাহলে টেম্পারেচার, ডেফিনেশন অফ টেম্পারেচার ফ্রম 0th ল, এটা কি দিয়ে ডিফাইন দিতে হবে?
থার্মাল ইকুইলিব্রিয়ামে দেখ কোথাও লিখেছি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর থার্মাল ইকুইলিব্রিয়াম, দেখতে পেয়েছিস? ক্লিয়ার? চলো পরের টপিক। তো এই হলো আমাদের আরেকটা পার্ট, মানে থার্মোডাইনামিক্সকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়, এটা আরেকটা পার্ট যেটাকে আমরা জিরোথ ল দিয়ে শেষ করলাম। আজকে আমি শুরু করব, আজকে এই পার্টটা বলেছিলাম আমি করব, আজকে আমি এটা করে দেখাবো। কি তার নাম হচ্ছে ইন্টারনাল এনার্জি। ভালো করে বুঝতে হবে সবাইকে। কি পড়াবো? ইন্টারনাল এনার্জি। মনে পড়ে বলেছিলাম? আচ্ছা, তোদের তার আগে কিছু কথা বলতে চাই। কি বলতো? আমার উদ্দেশ্য হচ্ছে পরের টপিক আমরা এক্ষুনি শিখলাম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এর পরের টপিক আমরা যেটা শিখতে চলেছি তার নাম হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে শুনে নে। এরকম কিছু বলে, এখন কিছু লিখতে হবে না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লিখতে হবে না, আমি পরে লেখাবো। আমি শুন কিভাবে পড়াবো সেটা বোঝ। এটাকে বলা হয় ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে বাবা? ডি কিউ, আমি ডি বাদ দে, কিউ, কিউ মানে কি বলেছিলাম বল? হিট। ইউ মানে কি বলেছিলাম বল? ইন্টারনাল এনার্জি। ডাব্লিউ মানে কি বলেছিলাম বল? ভেরি গুড। তাহলে আমি এখন কি পড়াবো শোন, আমি এখন তোকে পড়াবো, বইতে এইভাবে নেই, বইতে পরেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে চলে যাওয়া হয়েছে, বাট আমি তোকে কিভাবে পড়াবো শোন। আমি তোকে প্রথমে ইন্টারনাল এনার্জি সম্পর্কে যা যা জানবো সব বলবো, তারপরে ওয়ার্ক ডান সম্পর্কে যা যা জানবো সব বলবো। ওয়ার্ক ডান সম্পর্কে অলরেডি বেশ কিছু জিনিস শিখে গেছিস তোরা। এরিয়া আন্ডার দ্য পিভি ডায়াগ্রাম রিপ্রেজেন্ট ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ফর্মুলা পিডিভি, তো ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, বাট তবুও আরেকবার বলবো। তারপরে হিট এনার্জি সম্পর্কে যা যা জানবো তাই বলবো, তারপরে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়াবো। বল বুঝলি কিনা? ক্লিয়ার? তো এর জন্যই আমি তোকে প্রথমে আমি শেখাচ্ছি ইন্টারনাল এনার্জি, কারণ ইন্টারনাল এনার্জিটা আমরা কিছুই জানি না। ওয়ার্ক ডান তো তাও কিছু জানি, হিটও মোটামুটি কিছু জানি, যাই হোক কম জানি তবুও জানি। ইন্টারনাল এনার্জিকে ইউ দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে বাবা? ইউ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার শোন, যে কোনো জিনিসের টোটাল এনার্জি, টোটাল এনার্জি তোরা গ্র্যাভিটেশনে করেছিস, ওয়ার্ক পাওয়ার এনার্জিতে করেছিস, আর অনেক জায়গায় করেছিস। টোটাল এনার্জি মানে আমরা কোন এনার্জিকে বুঝি বল? ভেরি গুড, যা জানিস তাই সব বলবি। কাইনেটিক এনার্জি আর প্লাস বল বাবা পোটেনশিয়াল এনার্জি, একই নয়? এবারে একটা নতুন জিনিস আসতে চলেছে। কি তার নাম? এটা শুধুমাত্র থার্মোডাইনামিক্সে। কি তার নাম? তার নাম ইন্টারনাল, আচ্ছা ইন্টারনাল এনার্জিকে আমি শর্টে আই ডট ই লিখবো। আই মানে ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার এত অবধি? একটু ঠান্ডা মাথায় একবার যদি তুই বুঝে নিতে পারিস তাহলে হাফ কাজ এখানেই শেষ। এত অবধি বোঝা গেছে সবার? কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আর আমরা একটা নতুন টার্ম এখন শিখলাম, তার নাম ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল কাইনেটিক এনার্জি কেন আসে? কেন আসে বল? কাইনেটিক এনার্জি আসে মোশন অফ আ বডির জন্য। তাহলে একটা বডি যদি রেস্টে থাকে তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে? ভেরি গুড। ক্লিয়ার এত অবধি? এগোবো? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কিসের কিসের জন্য আসে আমরা অলরেডি শিখে গেছি। আমরা এক্ষুনি কিছুদিন আগে আমরা করলাম পোটেনশিয়াল এনার্জি আসে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, জিপিই শর্টে লিখলাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর কি পড়েছিলাম? ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়েছিলাম, কেউ আমায় বলবে? ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়েছিলাম স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, মনে পড়ছে? হাফ কে এক্স স্কয়ার। আচ্ছা,
তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে এগুলো হতে পারে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? হ্যাঁ আর ইন্টারনাল এনার্জি কোথা থেকে আসে? ইন্টারনাল এনার্জি তো কিছুই জানি না, লিখে রাখো এখন। ইন্টারনাল এনার্জি ইজ ডিউ টু, ইট ইজ ডিউ টু মলিকিউলার লেভেল অফ এনার্জি, মলিকিউলার লেভেল অফ এনার্জি। স্যার ঠিক বুঝলাম না এর মানে কি বললেন, মলিকিউলার লেভেল অফ এনার্জি কি বুঝলাম না ঠিক। আচ্ছা সব বলুন। এবার এক্সাম্পল দিয়ে আমি তোমাকে এটা বোঝাতে চলেছি। কি এক্সাম্পল? আমি 1 কাপ চা নিলাম, কি নিলাম বলো, বল। 1 কাপ চা। চা খেয়েছিস তো? চা খাস না কফি খাস? কি রে? চা চা। তাহলে 1 কাপ চা নিলাম। আমি চাটাকে, ভালো করে শুনবি বাবা, আমি চাটাকে একটা টেবিলের ওপর রাখলাম। মলিকিউলার লেভেল অফ এনার্জি, ওটা বোঝা যায়নি তাই না? হ্যাঁ, সেটার জন্যই তো চায়ের কাপে এলাম তাই না? হ্যাঁ, তো কি দিলাম, একটা চায়ের কাপ নিলাম। আচ্ছা চায়ের কাপকে এখানে রাখলাম না, চায়ের কাপে গ্রাউন্ডের থেকে এই সাইডে রাখলাম। ক্লিয়ার? আরে বলবি তো রে বাবা। হ্যাঁ স্যার চায়ের কাপটা রাখা আছে, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে রে? 0। আচ্ছা, চায়ের কাপটার ক্ষেত্রে ভালো করে শুনবি, চায়ের কাপটা এই সাইডে আছে, তারপরে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে। কিন্তু এবার আমি বলছি, বুঝতে পারছিস, একটা একটা করে বলছি। এবার আমি বললাম এটাকে টেবিলের ওপর রাখলাম, তাহলে গ্রাউন্ডে রাখলাম, তাহলে আমরা যদি বলি এই কথাটা যে নো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন সরি বুঝলি, আমি বললাম নো গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক তো আমরা এখনো জানি না, বাট ধরলাম, পরে তো জানবি। নো গ্র্যাভিটেশনাল ফোর্স, নো ইলেকট্রিক ফোর্স। তাহলে তোরা আমাকে বল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ওটা ক্লাস 12 এ আসবে, মানে পোটেনশিয়াল এনার্জি টার্মটাও কি হয়ে যাবে? 0। তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি, এটার মানে পোটেনশিয়াল এনার্জি টার্মটাও 0। ক্লিয়ার এত অবধি? ক্লিয়ার? চায়ের কাপে যে মলিকিউল গুলো আছে, আচ্ছা এই মলিকিউল গুলো কি চুপ করে বসে থাকবে? কি করে জানিস? এগুলো র্যান্ডম ভাইব্রেট করে তাই না, যে যেদিকে পারছে দৌড়ে বেড়াচ্ছে। তাহলে আমি কি বলতে পারি 1 নম্বর এনার্জি হচ্ছে যেটা থাকবে, ভালো করে শুনবি, কাইনেটিক এনার্জি অফ মলিকিউল। ভালো করে বোঝ একবার। স্যার এক্ষুনি তো আপনি বললেন কাইনেটিক এনার্জি 0। আরে বাবা, চায়ের কাপটা তো রাখা আছে, তার জন্য কাইনেটিক এনার্জি 0, কারণ মোশন অফ আ বডি নেই। কিন্তু চায়ের কাপের ভেতরে যে মলিকিউল গুলো আছে তারা কি চুপচাপ বসে আছে? তারা তো মুভ করছে। সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস। এটা আর এটা এক জিনিস নয়, আলাদা আলাদা জিনিস। বল ক্লিয়ার কিনা?
নাম্বার 2, এই যে মলিকিউলস গুলো আছে এদের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে নাম্বার 2 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু মলিকিউলার অ্যাট্রাকশন। ক্লিয়ার? ক্লিয়ার? নাম্বার 3, এই মলিকিউল গুলো আবার ভাইব্রেটও করবে, তাই না? তাহলে নাম্বার 3 হবে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, এই মলিকিউল গুলো রোটেটও করতে পারে, তাহলে নাম্বার 4 হবে রোটেশনাল কাইনেটিক এনার্জি। বল বুঝলি কিনা? ক্লিয়ার? এই যে এনার্জি গুলোকে লিখলি, এই এনার্জি গুলোকে বলা হয় মলিকিউলার লেভেল অফ এনার্জিস। বল শিখেছিস কিনা এবারে? আচ্ছা, আরো ভালো করে শিখবি, এত কঠিন নয়, আমি অনেক কঠিন লেভেলে দিয়ে বুঝিয়েছি, আরো ভালো করে শিখবি। শোন, এক্ষুনি বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, তাহলে মলিকিউলস গুলোর মধ্যে অ্যাট্রাকশন থাকবে। গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, তাহলে মলিকিউলস এর মধ্যে অ্যাট্রাকশন থাকবে। কি রে, গ্র্যাভিটেশনাল ফোর্স যদি না থাকে, এই যে লিখেছি নো গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন থাকবে কি রে? না। এটা কার প্রপার্টি জানিস? আইডিয়াল গ্যাসের। নাম শুনেছিস কেমিস্ট্রিতে? আইডিয়াল গ্যাসের প্রপার্টি হচ্ছে দেয়ার ইজ নো অ্যাট্রাকশন বিটুইন মলিকিউলস। লেখা ছিল কোথাও প্রপার্টিজে। তার মানে এই যে সেকেন্ড পয়েন্টটা লিখেছি, সেকেন্ড পয়েন্টটা কি লিখেছি? পড়, তোরা পড়, জোরে পড়। পোটেনশিয়াল এনার্জি ডিউ টু মলিকিউলার অ্যাট্রাকশন। এই পোটেনশিয়াল এনার্জি ডিউ টু মলিকিউলার অ্যাট্রাকশনটা থাকবে না বাদ যাবে? বাদ যাবে। ক্লিয়ার এত অবধি? তাহলে যে তিনটে পড়ে থাকলো সেই তিনটে কি এনার্জি? কি এনার্জি? তাই তো এর পরের চ্যাপ্টারের নাম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। পোটেনশিয়াল থিওরি অফ গ্যাসেস নেই? বুঝলে কি বুঝলে না বলো? আচ্ছা, কিন্তু আমাদের সিলেবাসে তাহলে এই তিনটে থাকবে, তাই না? আমাদের সিলেবাস আরো সোজা করছে। আমাদের সিলেবাসে বলছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিও থাকবে না। কি বললো? বলো কি বলছে? ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিও থাকবে না। কোশ্চেন, তাহলে তুমি কোশ্চেন করবে কেন থাকবে না স্যার? অ্যান্সার হচ্ছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি তখনই থাকে যখন টেম্পারেচার খুব হাই হয়। তো আমরা খুব হাই টেম্পারেচার নিয়ে কাজ করছি না, তাই ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিকে, এটা অ্যাজাম্পশন বলতে পারো, অ্যাপ্রক্সিমেশন বলতে পারো, আমাদের সিলেবাসে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিকে পড়ানো হয় না। তাই শুধুমাত্র
এখন পড়ে থাকলো মলিকিউলার লেভেল অফ এনার্জি মানে কাইনেটিক এনার্জি অফ মলিকিউল, মানে যেটাকে আমরা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বলতে পারি, অথবা এন্ড রোটেশনাল কাইনেটিক এনার্জি। বলো সবার ক্লিয়ার কিনা? তাহলে টোটাল এনার্জি ছিল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কত হয়েছে? এই কাইনেটিক এনার্জিটা এইটা জিরো, তার মানে এটা নেই। পোটেনশিয়াল এনার্জিও জিরো। তাহলে টোটাল এনার্জিটা পুরোপুরি কি এনার্জি? এবার তোমায় কোশ্চেন করবে, বলো ইন্টারনাল এনার্জি মানে কি? তুমি বলবে ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে মলিকিউলার লেভেল অফ এনার্জি। বলবে মলিকিউলার লেভেল অফ এনার্জি মানে কি? বলবে এক কাপ চায়ের মধ্যে যে মলিকিউল আছে বা ঘরের মধ্যে যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো র্যান্ডামলি মুভ করছে, তাহলে তাদের একটা কাইনেটিক এনার্জি আছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস। আর এই গ্যাসগুলোর মলিকিউলসগুলো রোটেটও করতে পারে, তার নাম রোটেশনাল কাইনেটিক এনার্জি। এই দুটোকে নিয়ে বলা হয় মলিকিউলার লেভেল অফ এনার্জি। ক্লিয়ার? তোমাকে এবার ডেপথে কোশ্চেন করছে, তোমাকে বললো শিওর আর কিছু নেই, তখন তুমি বলবে না আরেকজন আছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। বলবে তাহলে এটা বাদ দিলে কেন? তুমি বলবে এটা খুব হাই টেম্পারেচারে কাজ করে, আমরা অত হাই টেম্পারেচার ধরছি না, তাই ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিকে আমরা বাদ দিচ্ছি। ক্লিয়ার? তারপরে তোমাকে বলবে পোটেনশিয়াল এনার্জি অফ মলিকিউলার অ্যাট্রাকশন নেই। বলবে হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি অফ মলিকিউলার অ্যাট্রাকশনও আছে, কিন্তু আইডিয়াল গ্যাসের প্রপার্টি দেয়ার ইজ নো অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস, তার জন্য আমরা এই প্রপার্টিটাকেও বাদ দিয়েছি। বলো একদম ক্লিয়ার কিনা? বলো। না, ইন্টারনাল এনার্জি আর কাইনেটিক এনার্জি শুধু বললে হবে না। কাইনেটিক এনার্জি শুধু বলা মানে এটাকে বোঝায়, বলবে কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস, রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস। ক্লিয়ার? এটা বলবে। ক্লিয়ার? মুছে দিই? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ভালো করে শুনবে। ইন্টারনাল এনার্জি, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি, হ্যাঁ কি নয়? বলো। আচ্ছা, তাহলে এবার কি শিখলাম? ইন্টারনাল এনার্জির মধ্যে কি কি আছে? ইন্টারনাল এনার্জির মধ্যে কি কি আছে বলো? কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস, কাইনেটিক এনার্জি মানে রোটেশনালটা এর মধ্যেই ঢোকালাম, কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস। আর কি আছে? পোটেনশিয়াল এনার্জি অফ মলিকিউলস। আমি জানি অনেকের ডাউট হয়ে গেছে, হয়েছে কারোর ডাউট? বলছেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস আর পোটেনশিয়াল এনার্জি অফ মলিকিউলস ফর আইডিয়াল গ্যাস। ইন্টারনাল এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস। কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস মানেই এর মধ্যেই রোটেশনাল হচ্ছে, এর মধ্যেই ট্রান্সলেশনাল হচ্ছে। আর পোটেনশিয়াল এনার্জি অফ মলিকিউলসটা জিরো হয়ে যায়। কার জন্য হয়? আইডিয়াল গ্যাসের জন্য হয়। বলো ক্লিয়ার কি না এবারে? তো তোমাদের বইতে ইন্টারনাল এনার্জির যে ডেফিনেশন আছে সেটা এবার লিখে নাও। ডেফিনেশন অফ ইন্টারনাল এনার্জি। আমি যা যা আছে ইন্টারনাল এনার্জি ডিটেলসে তোমার সাথে
তোমাকে এক্সপ্লেন করলাম, ডিসকাস করলাম তোমার সাথে। আমি আশা করবো সবাই বুঝতে পেরেছো। লেখো ইন্টারনাল এনার্জি ডেফিনেশন। The internal energy of a system, the internal energy of a system is the sum of কিসের কিসের সাম বলো? সাম অফ কি বলো? না না না, ভুল বলছো। ছোট ছোট জিনিস। মলিকিউলার কাইনেটিক এনার্জি কি? সাম অফ মলিকিউলার কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি, তাই না? এন্ড পোটেনশিয়াল, হ্যাঁ একদম একদম একই একই, হ্যাঁ লিখতে পারো, নিঃসন্দেহে লিখতে পারো। সাম অফ মলিকিউলার কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি ইন দ্য ফ্রেম, এবার দেখো ভালো করে এটা, ইন দ্য ফ্রেম of reference frame of reference relative to which center of mass, COM মানে center of mass of the system is at rest. তোমার কোশ্চেন, আমি জানি তোমার কোশ্চেন কি। তোমার কোশ্চেন স্যার এই লাইনটার মানে কি, তাই তো? এই লাইনটার আগে অবধি সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বলো, চায়ের কাপ দিয়ে বুঝিয়েছিলাম, চায়ের কাপটাকে কিসে রাখা হয়েছে? মানে মোশনে রাখা হয়েছে না রেস্টে রাখা হয়েছে? রেস্টে রাখা হয়েছে। কিন্তু চায়ের কাপের ভেতরে যে মলিকিউল গুলো আছে তারা কি রেস্টে আছে? না। তাহলে চায়ের কাপটাকে একসাথে ভাবতে হবে। কোনো একটা এক্সটেন্ডেড বডিকে কি দিয়ে ভাবা হয়? তার সেন্টার অফ মাস দিয়ে। কি দিয়ে ভাবা হয়? সেন্টার অফ মাস। তাহলে এই বডিটা রেস্টে থাকতে হবে, তাহলে সেন্টার অফ মাসও কিসে থাকবে? দেখো এটাই লেখা হয়েছে, দ্য ফ্রেম অফ রেফারেন্স, মানে কোন ফ্রেমে দেখবো? রিলেটিভ টু হুইচ, সেই ফ্রেমে দেখবো যার রিলেটিভে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, মানে সেন্টার অফ মাস অফ দ্য চায়ের কাপ, এখানে যা বুঝিয়েছি, সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম ইজ অ্যাট রেস্ট। বলো এবার ক্লিয়ার কিনা? তাহলে আমি আশা করবো সবাইকে বোঝাতে পেরেছি হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি। পরের দিন আমরা এখান থেকে ইন্টারনাল এনার্জির ক্যালকুলেশন করব, তার নাম হবে ডিগ্রিজ অফ ফ্রিডম। এই পোরশনটা কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে আছে, বাট সেটা আমি এখানেই শেখাবো। আমি বলেছিলাম না একসাথে যাবো একদম পুরো। তো আমি যেভাবে বলছি সেভাবে শেখো, তারপর যখন বই পড়বে তোমরা দেখতে পাবে সব বইয়ের জিনিস আমি করিয়ে দিয়েছি। তো এখানে আমি যেটা করাবো এর পরের দিন লিখে রাখো ডিগ্রিজ অফ ফ্রিডম। বইতে এইভাবে থাকবে না, আগেই বলে দিলাম। কি পড়াবো? ডিগ্রিজ অফ ফ্রিডম। কিভাবে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা আমরা পরের দিন দেখব। পরের দিন স্বাধীনতা কিভাবে পাওয়া যায়, পরের দিন স্বাধীন হব। ঠিক আছে, আজকে পড়ার দিন থাকলাম। ক্লিয়ার সবার? বোঝা গেছে? দ্যাটস অল। এত অবধি থাকলো। বাড়িতে ভালো করে ক্লাসগুলো রিভিশন করবে। গুড নাইট।